গল্পের শুরুতে দেখা যায় টাইলার রেগ নামের এক দুর্ধর্ষ প্রাক্তন স্পাই এজেন্টকে, যে নিজের জীবনকে বাজি রেখে বিশ্বের বিপজ্জনক শহরগুলিতে ঢুকে হাজার হাজার শত্রুর মাঝখান থেকে অপহৃত মানুষদের বাঁচিয়ে ফিরিয়ে আনার কাজ করে। সবাই তাকে চলন্ত ওয়ান ম্যান আর্মি বলেও চেনেন, কারণ আজ পর্যন্ত তার কোনো মিশনেই ব্যর্থ হয়নি। কিন্তু এবার সে এমন এক মিশনে যায় যেখান থেকে জীবিত ফিরে আসাটাই তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। গল্পের শুরু হয় এক নির্জন এলাকায়, যেখানে প্রথমেই আমাদের পরিচিত হয় টাইলারের বস নিকোলের সঙ্গে। নিকোল এখানে এসেছিলেন একটি গুরুত্বপূর্ণ কারণে। তিনি জানান নতুন একটা মিশনের তারা কন্ট্রাক্ট পেয়েছে, যেখানে বাংলাদেশে গিয়ে একটা ছোট্ট ছেলেকে উদ্ধার করতে হবে। যে ছেলেটাকে উদ্ধার করতে হবে তার নাম অভি, এবং সে একজন ভারতীয় ড্রাগ মাফিয়ার ছেলে। কয়েকদিন আগে কিছু কিডন্যাপার পুলিশের ছদ্মবেশে ভারতে আসে এবং অভিকে কিডন্যাপ করে বাংলাদেশে পাচার করা হয়। সে আরও জানায় এই মিশন সফল হলে টাইলার মুখে বলা যে কোনো দাম পেতে পারে। তাই সে এক মুহূর্ত দেরি না করে সে এই মিশনের খোঁজ খবর নিতে শুরু করে, এবং খুব দ্রুতই টাইলার জানতে পারে অভিকে যে বাংলাদেশি গ্যাংস্টার অপহরণ করেছে তার নাম আমির আসিফ। তবে আসিফ কোনো ছোট মোটো গ্যাংস্টার নয়, অভির বাবার মতনই ঢাকা শহরের সবচেয়ে ক্ষমতাধর ড্রাগ মাফিয়া। পুরো শহরকে নিজের নিয়ন্ত্রণে রেখে পুলিশ থেকে শুরু করে অপরাধী সবাইকে নিজের স্বার্থে ব্যবহার করে। এদিকে মিশনের সমস্ত তথ্য হাতে পাওয়ার পর টাইলার এক মুহূর্ত দেরি না করে সরাসরি পৌঁছে যায় বাংলাদেশের ঢাকা শহরে। ঢাকায় এসে সে এক ডিলারের লোকের ছদ্মবেশ নেয় এবং রাস্তার ধারে বসে অপহরণকারীদের অপেক্ষা করতে থাকে। এর মাঝেই হঠাৎ টেইলারের কাছে একটা ফোন আসে। তাকে বলা হয় যে সামনেই একটা লন্ড্রি শপ আছে, আর সেই লন্ড্রি পর্যন্ত তাকে পায়ে হেঁটে যেতে হবে। কিন্তু লন্ড্রি শপে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পিছন থেকে কেউ টাইলারের গায়ে পিস্তল ঠেকায়, আর এরই মধ্যে একটি ভ্যান তার সামনে এসে দাঁড়ায়। এরপর মুহূর্তের মধ্যেই তার মুখে কালো কাপড় চাপিয়ে তাকে টেনে ভ্যানের ভেতর তোলা হয়। কিডন্যাপাররা তাকে তুলে নিয়ে যাচ্ছিল, কিন্তু তারা বুঝতেই পারেনি এই পুরো ঘটনাটা ছিল টাইলারের পরিকল্পনার অংশ। এরপর তাকে নিয়ে যাওয়া হয় একটা পুরনো নির্জন বিল্ডিং এ। সেখানে পৌঁছাতেই কিডন্যাপাররা তার মাথায় পিস্তল ঠেকিয়ে বলে টাকা দে, কারণ আগেই তাদের সাথে ডিল হয়েছিল যে আগে টাকা তারপর অভিকে হস্তান্তর। কিন্তু টাইলার একবারের জন্যও ভয় পায় না। সে চোখে চোখ রেখে বলে আগে প্রমাণ দাও, ছেলেটা জীবিত আছে কিনা সেটা দেখার পরই সে টাকা দেবে। এরপর অভিকে জীবিত ও নিরাপদে দেখে সাথে পুরো জায়গাটা ভালোভাবে লক্ষ্য করে টাকা দিতে সে সম্মতি জানায়। আর যখন কিডন্যাপাররা তাকে বাইরে নিয়ে যেতে শুরু করে তখনই টাইলারের নিজস্ব স্নাইপার হঠাৎ তাদের উপর আক্রমণ চালায়, আর এই সুযোগ নিয়ে টাইলার নিজেও দ্বিতীয় কিডন্যাপারকে মেরে ফেলে। এরপর হাতের বাঁধন ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে গার্ডদের কোনো ধারণাই ছিল না যে কয়েক মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে যাবে। তারা আরাম করে টিভি দেখছিল, ঠিক এমন সময় দরজায় প্রচন্ড শব্দ শুরু হয়। যদিও গার্ডদের কিছুটা সন্দেহ হয়েছিল, কিন্তু তারা দরজা খোলার সঙ্গে সঙ্গেই টাইলার এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে ট্রিগার চেপে দেয়। এরপর ঘরের ভিতরে ঢুকে একের পর এক শত্রুর সঙ্গে নির্মম সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদিকে গুলির আওয়াজ কানে যেতেই বাইরে থাকা গার্ডরা দ্রুত সতর্ক হয়ে ওঠে, কিন্তু তারা অস্ত্র হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই বাইরে ওত পেতে থাকা সেই শুটার মুহূর্তের মধ্যেই সবাইকে শেষ করে দেয়। এদিকে টাইলার ভিতরে থাকা অপরাধীদের উপর নির্মমভাবে হামলা চালাতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যেই টাইলারের ম্যাগাজিন খালি হয়ে যায়, ফলে তাকে হাতাহাতি লড়াইয়ে নেমে আসতে হয়। টাইলারের সামনে এই ছোটখাটো গুন্ডারা ছিল একেবারেই তুচ্ছ। চোখের পলকেই সে একের পর এক গুন্ডাকে মাটিতে ফেলে দেয়। এমন সময় একটা গুন্ডা ধারালো অস্ত্র নিয়ে টাইলারের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে দ্রুত টেবিলের উপর থেকে একটা কাপ তুলে তার দিকে ছুড়ে দেয়, আর সেই কাপের আঘাতে সে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। এরপর আরেকটা গুন্ডা আক্রমণ করতে এগিয়ে আসলে টেইলার লাথি মেরে টেবিলটাই তার দিকে ঠেলে দেয় এবং প্রচন্ড আঘাতে তার মাথা ফেটে যায়। যখন সে নিশ্চিত হয় যে আর হয়তো কোনো বিপদ নেই, তখনই পেছন থেকে একটা বন্দুক লোড করার শব্দ ভেসে আসে। ফিরে তাকাতে সে অবাক হয়ে যায়, কারণ সে দেখে যে একটা বাচ্চা ছেলে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু একটা শিশুর উপর হাত তোলার মানুষ টাইলার ছিল না। তাই সে শান্তভাবে বন্দুকটা কেড়ে নিয়ে ছেলেটাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। এরপর দ্রুত সে অভির রুমে গিয়ে তার বাঁধন খুলে দেয় এবং তাকে নিজের সঙ্গে আসতে বলে। এদিকে টাইলারের পরিচয় ও পরিকল্পনার আভাস পেয়ে যায় গ্যাংস্টার আমির আসিফ। পরিস্থিতি বুঝেই সে তার লোকেদের পুরো এলাকা ঘিরে ফেলার নির্দেশ দেয়, কারণ সে আগেই আন্দাজ করে ফেলেছিল যে টাইলার এখন কোন পথ দিয়ে পালানোর চেষ্টা করবে। তবে টাইলারের জন্য এসব নতুন কিছু ছিল না। বছরের পর বছর বিপজ্জনক মিশনে কাজ করতে করতে সে এমন ফাঁদের ইঙ্গিত আগেভাগেই বুঝে নিতে শিখেছিল। তাই পরিস্থিতির গুরুত্ব বুঝে সে অভিকে নিয়ে একটা দ্রুত পরিত্যক্ত ফ্যাক্টরির দিকে রওনা দেয় এবং সেখানে গিয়ে নিজের শরীরে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে নেয় এবং জ্যাকেটের কমিউনিকেশন ডিভাইস দিয়ে নিকোলের সঙ্গে যোগাযোগ করে। এরপর একইভাবে অভিকেও সুরক্ষার জন্য একটা বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে দেয়। সব প্রস্তুতি শেষ হওয়ার পর টাইলার নিকোলের উদ্দেশ্যে একটি ভিডিও মেসেজ রেকর্ড করে পাঠায়, যাতে সে এটা বুঝতে পারে যে অভি এখন তার সাথেই আছে। আর ঠিক এরপরই শুরু হয় তাদের পালানোর পরিকল্পনা। অভিকে সঙ্গে নিয়ে সে ধীরে ধীরে জঙ্গলের পাশ ঘেঁষে নদীর দিকে এগোতে থাকে। অন্যদিকে নিকোলের টিম পালানোর জন্য একটা
একটা শিপ আগের থেকেই সেখানে প্রস্তুত করে রেখেছিল, আর এখন যে করেই হোক সেই শিপ পর্যন্ত তাদেরকে পৌঁছাতেই হবে। কিন্তু অল্প সময়ের মধ্যেই তাদের পুরো পরিকল্পনায় সমস্যা দেখা দিতে শুরু করে, কারণ হঠাৎ বিষয়টা নিকোলের কাছে কিছুটা অস্বাভাবিক মনে হতে লাগে। কারণ চুক্তি অনুযায়ী অবিকে উদ্ধার করার সঙ্গে সঙ্গেই টাকা পাঠানোর কথা ছিল, কিন্তু যে কন্ট্রাক্ট দিয়েছিল সে টাকা তো দূরের কথা, এখন ফোনটাই রিসিভ করছে না। পরিস্থিতি বুঝে নিকোল সঙ্গে সঙ্গে টাইলারকে সেখানেই দাঁড়াতে বলে। এদিকে শিপের ভিতরে থাকা লোকেরা টাইলারের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই হঠাৎ ভিতর থেকে এক তীব্র অ্যালার্ম বেজে ওঠে। কি হয়েছে সেটা বুঝতে টাইলারের দুই সঙ্গী নিচে নামতেই পেছন থেকে এক মুখোশধারী আতোয়াই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং চোখের পলকে সে দুজনকেই হত্যা করে ফেলে। অন্যদিকে বাইরে পাহারায় থাকা স্নাইপারেরও কিছু একটা গড়বড় মনে হয়। সে দ্রুত সেদিকে দেখার চেষ্টা করে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সেই মুখোশধারী লোক তার কাছেও এসে পৌঁছায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তাকেও শেষ করে দেয়। এবং তাকে শেষ করে এবার তার লক্ষ্য ছিল টাইলার। ধীরে ধীরে সে তার দিকেই এগোতে থাকে। ঠিক সে সময় পুলিশও শিপের লোকেশন ট্র্যাক করে এবং অভিযান চালানোর জন্য একটি হেলিকপ্টার পাঠিয়ে দেয়। পরিস্থিতি বুঝতে পেরেই নিকোল দ্রুত খবরটা টাইলারের কাছে পৌঁছে দেয়। এই সতর্কবার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই টাইলার অবিকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তখনই মুখোশধারী লোকটার চোখ তাদের উপর পড়ে এবং সে তাদেরকে দেখা মাত্রই গুলি চালাতে শুরু করে। পরিস্থিতি খারাপ দেখে টাইলার দ্রুত একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই মুখোশধারী লোকটা নিজের মুখ খুলে দেয় এবং চিৎকার করে বলে, অভি আমি সাজু, তোমাকে নিতে এসেছি। কণ্ঠস্বর শুনেই অভি বুঝে যায় এই লোকটা অপরিচিত কেউ নয়, বরং তারই বাবার বিশ্বস্ত লোক সাজু, যে কাউকে না জানিয়ে তাকে উদ্ধার করতে এসেছে। অভি যখন সাজুর দিকে এগোতে যাচ্ছিল ঠিক তখনই টাইলার তাকে থামিয়ে দেয়, কারণ তার সন্দেহ হয় যে এটা কোনো নতুন চক্রান্ত হতে পারে। তাই আর দেরি না করে সে সাজুর দিকে একটা গ্রেনাইড ছুড়ে মারে। এবার বিস্ফোরণের পর চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ায় কয়েক সেকেন্ডের জন্য সাজুর দৃষ্টি ঝাপসা হয়ে যায়। সেই সুযোগটাই কাজে লাগায় টাইলার। অবিকে সঙ্গে নিয়ে সে দ্রুত সেখান থেকে সরে পড়ে এবং শেষ পর্যন্ত সেই ফ্যাক্টরির কাছাকাছি এসে পৌঁছায় যেখানে আগে তারা গাড়িটা রেখেছিল। তারা দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু অল্প দূর এগোতেই সামনে দুটো পুলিশের গাড়ি এসে তাদের রাস্তা বন্ধ করে দেয়। টাইলার সঙ্গে সঙ্গে গাড়ি পিছিয়ে অন্যদিকে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই তাদের পিছু নিতে নিতে সাজুও সেখানে এসে পৌঁছে যায় এবং পুলিশের একটা গাড়ি নিয়ে সেও তাদের পিছনে লেগে পড়ে। এদিকে অভি সাজুকে দেখা মাত্রই গাড়ি থেকে নামার চেষ্টা করে, কিন্তু টাইলার তাকে আটকে দিয়ে বলে, দেখো তোমাকে উদ্ধার করার জন্য তোমার বাবার লোক আমাদেরকে কন্ট্রাক্ট দিয়েছে, কিন্তু এখন হঠাৎ একজন অচেনা লোক এখানে হাজির হওয়া মানে নিশ্চয়ই কোনো বড় গোলমাল আছে। তাই সে কারো উপর বিশ্বাস না করে নিকোলের দেখিয়ে দেওয়া পথ ধরেই এখান থেকে সে বেরোতে চেষ্টা করে। কিন্তু তাদের পিছু নেওয়া পুলিশের সংখ্যা ধীরে ধীরে বাড়তেই থাকে এবং বারবার তারা টাইলারের গাড়িতে আঘাত করতে থাকে যেন যে কোনো মূল্যে তাকে থামানো যায়। অন্যদিকে সাজু এবার পুলিশের গাড়ির উপর গুলি চালাতে শুরু করে এবং একের পর এক পুলিশের গাড়িকে সে অচল করে দেয়। কিন্তু এতে টাইলারের অবস্থা এক সময় আরো জটিল হয়ে পড়ে, কারণ সামনের রাস্তা পুলিশ আগেই ঘিরে রেখেছিল। ফলে টাইলার পুরোপুরি চারদিক থেকে আটকে যায়। কোনো উপায় না পেয়ে সে গাড়িটা রিভার্স করে এবং পিছনে থাকা সাজুর গাড়িতে জোরে ধাক্কা মারে। ফলে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গভীরভাবে আহত হয়ে যায়। এদিকে ঘটনাস্থলে পৌঁছানো বাকি পুলিশেরা সাজুর দিকে তেমন গুরুত্ব না দিয়ে সরাসরি টাইলারকে খুঁজতে বেরিয়ে পড়ে। পালাতে পালাতে তারা এমন এক জায়গায় এসে পড়ে যেখানে চারিদিক থেকে শুধু সরু সরু গলি, আর সেগুলোর ভিতরে ঢুকতেই তারা চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। তবে পালানোর মাঝখানেই হঠাৎ সামনে এসে পড়ে এক পুলিশ এবং সে কোনো প্রতিক্রিয়া করার আগেই টাইলার তার গলায় আঘাত করে এবং তাকে মাটিতে ফেলে দেয়। এরপর অভিকে নিজের পিছনে থাকতে বলে, সে সামনে এগোতে থাকে। তবে কিছু দূর যেতেই আরো কয়েকজন পুলিশ তাদের পথ আটকে দাঁড়ায়, তবে তাদের কারোরই টাইলারকে আটকানোর ক্ষমতা ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যেই টাইলার সবাইকে কাবু করে ফেলে, কিন্তু সে সময় এক পুলিশ সুযোগ পেয়ে সরাসরি অভির দিকে ছুটে আসে। পরিস্থিতি বুঝেই অভি বাঁচার জন্য দৌড় দেয়, কিন্তু সামনে এগোতেই সে আরো কয়েকজন পুলিশের মুখোমুখি হয়ে যায়। এরপর অভিকে ধরে যেই নেতারা বাইরে নিয়ে যাবে অমনি টাইলার এসে লোকটাকে গুলি করে মারে। এরপর আবার অভিকে সঙ্গে নিয়ে সেখান থেকে সরে যেতে শুরু করে। তবে ঠিক সেই মুহূর্তেই সামনে এসে হাজির হয় আরো চারজন পুলিশ। টাইলার দ্রুত আড়ালে গিয়ে একের পর এক সবাইকে গুলি করে ফেলে। এরপর নিচে তাকিয়ে সে বুঝতে পারে যে পুরো এলাকা জুড়ে পুলিশ ঘেরাও করে ফেলেছে। তাই পরিস্থিতি বুঝে সে আর দেরি না করে তৎক্ষণাৎ অভিকে নিয়ে ছাদের দিকে ছুটে যায়। ছাদের উপরে উঠতেই তারা দেখে যে একটা হেলিকপ্টার উপর থেকে তাদের গতিবিধি নজর রাখছে। তাই ধরা পড়ার আগেই পাশের আরেকটি বিল্ডিং এ তারা ঝাঁপিয়ে পড়ে। তারপর সেখান থেকে নিচে নামতে থাকে। তবে দ্বিতীয় তলায় আসতেই হঠাৎ তাদের সামনে হাজির হয় সাজু এবং মুহূর্তের মধ্যেই তাদের দুজনের মধ্যে এক তীব্র লড়াই শুরু হয়। লড়াই চলাকালীন একসময় দুজনেই ভারসাম্য হারিয়ে উপর থেকে নিচে পড়ে যায়।
মাটিতে পড়ে থাকার পরেও কেউ থেমে থাকে না। মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে আবার তীব্র সংঘাত শুরু হয়। এদিকে চারপাশে থাকা মানুষগুলো ঘটনাটা এমন শান্তভাবে দেখছিল যেন এমন মারামারি তাদের কাছে নতুন কিছু নয়। সময় গণনার সঙ্গে সঙ্গে লড়াইয়ের নিয়ন্ত্রণ এবার টাইলারের দিকে যেতে থাকে। সাজুকে প্রায় সে কাবু করতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ একটা গাড়ি এসে জোরে টাইলারের গায়ে আঘাত করে। এদিকে টাইলারকে ছিটকে পড়ে যেতে দেখে সাজু কষ্ট করে আবার উঠে দাঁড়ায় এবং দ্রুত বন্দুকটা কুড়িয়ে নিয়ে টাইলারের দিকে এগোতে থাকে। এরপর যেই সে তার কাছে এসে পৌঁছায়, অমনি পিছন থেকে এক সাহায্যের চিৎকার ভেসে আসে। আওয়াজটা শুনেই সে দ্রুত সেখানে পৌঁছে দেখে কয়েকজন পুলিশ জোর করে অভিকে টেনে নিয়ে যাচ্ছে। এ দেখে সে এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে গুলি চালিয়ে সমস্ত পুলিশকে শেষ করে দেয়। এরপর অভিকে সঙ্গে নিয়ে সে আবার টাইলারের দিকে রওনা হয়। তবে রাস্তার মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে হঠাৎ একটা ট্রাক নিয়ে এসে টাইলার তাকে সোজা ধাক্কা মারে। এরপর অভিকে ট্রাকে তুলে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। তবে উপর থেকে একটা হেলিকপ্টার এখনো তাদের উপর নজর রাখছিল। টাইলার বুঝতে পারে এভাবে আর বেশিক্ষণ পালানো সম্ভব নয়, কারণ পুলিশও তাদের এখন পেছনে লেগে পড়েছে। তারা পালাতেই থাকে। ঠিক তখনই তাদের সামনে এসে পড়ে একটা ব্রিজ। ব্রিজটা দেখেই টাইলারের মাথায় হঠাৎ একটা পরিকল্পনা আসে। তারপর যখনই তারা ব্রিজের নিচে আসে, অমনি সে চলন্ত ট্রাক থেকে অভিকে নিয়ে লাফিয়ে পড়ে এবং ট্রাকটা গিয়ে সামনে থাকা একটি তেলের ট্যাঙ্কারে ধাক্কা মারে। এতে সঙ্গে সঙ্গে এক বিরাট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ায় হেলিকপ্টারটা কিছুই দেখতে পায় না। আর সেই সুযোগেই টাইলার অভিকে নিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়ে। বিস্ফোরণের কারণে সবারই এমনটা মনে হচ্ছিল যে তারা হয়তো মারা গিয়েছে, কিন্তু ঘটনাস্থলে পৌঁছে কর্নেল জানতে পারে যে টাইলার আর অভি এখনো জীবিত আছে। এই খবরটা শুনেই আমির সঙ্গে সঙ্গেই পুরো শহরে লকডাউন করে এবং তাদেরকে খুঁজে বের করার আদেশ দেয়। অন্যদিকে টাইলার অভিকে নিয়ে একটি পরিত্যক্ত গার্ডরুমে আশ্রয় নেয় এবং অভির সাহায্য নিয়ে সে নিজের আহত হাতে ব্যান্ডেজ বাঁধে। আর ঠিক একই সময় নিকোল তাকে ফোন করে জানায় যে সাজু আসলে অভির বাবারই লোক। সে আরও জানায় যে অভির বাবা আমাদেরকে বোকা বানিয়েছে, টাকা দেওয়ার বদলে কাজ করিয়ে নিয়ে এখন টাকা দেওয়ার বদলে সাজুকে পাঠিয়েছে, যাতে সে টাইলারের চোখের সামনে থেকেই অভিকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। নিকোল আরও জানায় এই মিশনে তাদের পুরো টিম মারা গিয়েছে আর এখন সে কেবল একাই জীবিত আছে। তাই সে স্পষ্টভাবে পরামর্শ দেয় অভিকে সেখানেই রেখে একাই বেরিয়ে যেতে, কারণ এতে অন্তত টাইলারের নিজের জীবন নিয়ে সেখান থেকে পালাতে পারবে। কিন্তু টাইলার সরাসরি সে কথা মানতে অস্বীকার করে, কারণ এই মুহূর্তে অভি তার কাছে শুধু একটা মিশন ছিল না। টাইলার বুঝতে পারে যে ছেলেটা পুরোপুরি বিপদের মধ্যে আটকে পড়েছে, আর শুধু পেমেন্টের জন্য একটা শিশুকে মৃত্যুর মুখে ফেলে রাখা তার পক্ষে সম্ভব ছিল না। টাইলারের কথা শুনে শেষ পর্যন্ত নিকোল রাজি হয়। অন্যদিকে সাজুকে দেখানো হয় যে এখন একটা হোটেলে আশ্রয় নেয়। ভেতরে ভেতরে ভয় আর দুশ্চিন্তায় ভেঙে পড়লেও কোনো মতে নিজেকে সে সামলে বাড়িতে ফোন করে। পরিবারের সঙ্গে সে এমন ভাবে কথা বলতে থাকে যেন এটাই হয়তো তার শেষ কথা। আসলে অভির বাবা তাকে হুমকি দিয়েছিল যদি সে অভিকে ফিরিয়ে না আনে তাহলে নিজের ছেলের জন্মদিনও সে আর দেখতে পারবে না। তাই পরিবারের কথা ভেবেই সে এখানে এসেছিল, কিন্তু এসেই যেন এক ভয়ঙ্কর ফাঁদে আটকে যায়। অন্যদিকে নিকোল আবার টাইলারকে ফোন করে জানায় যে 4 কিলোমিটার দূরে একটি ব্রিজে তাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে আর সেখান থেকেই তাদেরকে বের করে আনা হবে। নিকোলের কথা অনুযায়ী সেই দিন রাতেই টাইলার অভিকে নিয়ে রওনা দেয়। এরপর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে উঠে পড়ে, কিন্তু ঠিক যখন সে গাড়িটা স্টার্ট দিতে যাবে হঠাৎ কয়েকজন গুন্ডা তার সামনে এসে দাঁড়ায়। দৃশ্যটা দেখে টাইলারও এক মুহূর্তের জন্য অবাক হয়ে যায়, কারণ বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা লোকগুলো আসলে ছিল ছোট ছোট শিশু। সে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই তারা একটুও না ভেবে সরাসরি তার উপর গুলি চালাতে শুরু করে। উপায় না পেয়ে টাইলার দ্রুত গাড়ির পিছনে আশ্রয় নেয় এবং সঙ্গে সঙ্গে কয়েকটা স্মোক গ্রেনেড ছুড়ে দেয়। টাইলার তাদেরকে মারতে চাইছিল না, তবে সেই বাচ্চাগুলো টাইলারকে বাঁচিয়ে রাখার কোনো সুযোগই দিচ্ছিল না। ছোট ছোট বন্দুকধারীদের মাঝেও টাইলার শান্তভাবে কেবল পরিস্থিতি সামলাচ্ছিল। সে কাউকে না মেরে কেবল আটকানোর চেষ্টা করছিল, কিন্তু একটা ছোট্ট ছেলে একসময় তার দিকেই বন্দুক তাক করে। কিন্তু ছেলেটা গুলি চালানোর আগেই টাইলার তাকে একটা চড় মেরে মাটিতে ফেলে দেয়। কিন্তু ঠিক তখনই উপর থেকে একটা হেলিকপ্টার পৌঁছে যায়। পরিস্থিতি বুঝে টাইলার আর সময় নষ্ট করে না এবং দ্রুত অভিকে নিয়ে সেখান থেকে সরে পড়ে। পালাতে পালাতে দুজনেই তারা একটা নোংরা নালায় ঝাঁপ দেয়। সেখানে কোনো মতে প্রাণ বাঁচিয়ে থাকলেও মৃত্যু ছায়া যেন প্রতি মুহূর্তে তাদেরকে ঘিরে ধরছিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে শেষমেশ সে বাধ্য হয় সাজুকে ফোন করতে। এরপর টাইলার সিদ্ধান্ত নেয় যে এবার থেকে সে সাজুর সঙ্গে কাজ করবে, যাতে একসাথে মিলে অভিকে নিরাপদে শহরের বাইরে বের করে আনা যায়। কারণ টাইলারের এখন একমাত্র লক্ষ্য ছিল যে কোনো মূল্যে অভিকে জীবিত অবস্থায় শহরের বাইরে বের করে দেওয়া। তাই টাইলারের নিজস্ব অস্ত্র পর্যন্ত তার হাতে তুলে দেয়, এমনকি হেলিকপ্টার
টাইলার কোথায় অপেক্ষা করবে সেটাও জানিয়ে দেয়। তবে গন্তব্যে পৌঁছানো মোটেও সহজ ছিল না, কারণ মাঝপথেই দুটো শক্ত নিরাপত্তার ব্যারিকেড পার হতে হতো। তাই টাইলার দ্রুত একটা পরিকল্পনা দাঁড় করায় যে সে সামনে থেকে শত্রুদের ব্যস্ত রাখবে, আর সেই সুযোগে সাজু ওবিকে নিয়ে নিরাপদে এগিয়ে যাবে। পরিকল্পনাটা দুজনেরই পছন্দ হয় এবং সঙ্গে সঙ্গে তারা কাজে নেমে পড়ে। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা প্রথম ব্যারিকেডের সামনে এসে পৌঁছায়, যেখানে অসংখ্য সৈনিক কড়া তল্লাশি চালাচ্ছিল। এরপর টাইলার 1 সেকেন্ডের সময় নষ্ট না করে গ্রেনেড লঞ্চার হাতে তুলে নিয়ে সরাসরি হামলা চালিয়ে দেয়। বিস্ফোরণ হতেই চারপাশে সমস্ত সৈনিকের নজর তার উপর গিয়ে পড়ে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই দুপক্ষের মধ্যে এক তীব্র গোলাগুলি শুরু হয়। এই সুযোগে সাজু দ্রুত গাড়ি চালিয়ে ব্যারিকেড অতিক্রমণ করে ফেলে, তবে টাইলার সেখানে থেকেই শত্রুদের আটকানোর কাজ করে। এভাবেই একসময় নিচে থাকা সৈনিকরা রকেট লঞ্চার প্রস্তুত করে নেয় এবং দ্রুত তার দিকে এগোতে আসতে থাকে। কিন্তু যেই না তারা সামনে আসছিল, টাইলার কাউকে ছাড় দিচ্ছিল না, একে একে সবাইকে শেষ করে দিচ্ছিল এবং উপরে উঠতে থাকা সৈনিকরাও কয়েক মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে সাজু ওবিকে নিয়ে দ্বিতীয় ব্যারিকেডের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু সামনে অসহনীয় ভিড় আর জঞ্জাট দেখে সে বুঝে যায় যে গাড়ি নিয়ে সামনে এগোনো সম্ভব নয়। তাই বাধ্য হয়ে গাড়ি ছেড়ে মানুষের ভিড় দিয়েই এগোনোর সিদ্ধান্ত নেয়। কিন্তু ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে হঠাৎ এক সৈনিক তার দিকে সন্দেহের নজরে তাকায়। সৈনিকটা তাকে বারবার পিছন থেকে ডাকতে থাকে, কিন্তু সে এমন আচরণ করে যেন সে কিছুই দেখতে পায়নি। ভিড়ের অংশটা পার হয় সে একটু ফাঁকা জায়গায় আসতেই সে পিছনে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে, কারণ এখন ধরা পড়লে অন্তত পালিয়ে যেতে পারবে। এরপর যেই না সেই সৈনিকটা তাদের কাছে আসে, সে চারপাশে একবার নজর দিয়ে মুহূর্তের মধ্যে একটা আক্রমণের পরিকল্পনা দাঁড় করিয়ে ফেলে। এরপর ঠিক যে সময় ওবির মাথা থেকে টুপিটা খুলতে বলে, তখনই সে একটা বন্দুক বের করে তাদের দিকে গুলি চালানো শুরু করে এবং গোলাগুলির আওয়াজ ছড়িয়ে পড়তেই চারপাশে হাহাকার শুরু হয়ে যায়। এই সুযোগে সাজু দ্রুত ওবিকে নিয়ে একটা গাড়ির আড়ালে আশ্রয় নেয়, আর সৈনিকরাও তৎক্ষণাৎ তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তবে সৈনিকদের এগিয়ে আসতে দেখে সাজু তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে আসে, সৈনিকদের অগ্রসর হওয়া ঠেকাতে পাল্টা হামলা শুরু করে। এরই মধ্যে সে একটি গ্রেনেড ছুড়ে দেয় এবং বিস্ফোরণের শৃঙ্খলার সুযোগ কাজে লাগিয়ে দ্রুত সে আবার ওবির কাছে ফিরে আসে। এদিকে ব্রিজের উপর বিস্ফোরণের শব্দ শুনেই কর্নেল সহ বাকি অফিসাররা সতর্ক হয়ে যায় এবং দেরি না করে তারা ভারী অস্ত্রে সজ্জিত স্পেশাল ফোর্সকে ঘটনাস্থলে পাঠিয়ে দেয়। পরিস্থিতি আরো খারাপ হতে দেখে সাজু দ্রুত ওবিকে একটা গাড়ির ভিতরে ঢুকিয়ে দেয় এবং নিজেই হেলিকপ্টারের দিকে লাগাতার গুলি ছাড়তে থাকে। তবে সামনের দিক থেকে আসা প্রবল গুলিবর্ষণের মুখে বেশিক্ষণ টিকে থাকা তার পক্ষে কঠিন হয়ে পড়ে। এর মধ্যেই হেলিকপ্টারের স্পেশাল ফোর্সের সদস্যরা নিচে নেমে এসে তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। সামনে স্পেশাল ফোর্স আর পিছনে সাধারণ সৈনিক, সব মিলিয়ে এসে তখন সম্পূর্ণভাবে আটকে পড়ে যায়। তাই আর কোনো উপায় না পেয়ে সে তৎক্ষণাৎ টাইলারের কাছে সাহায্য চায়, কিন্তু টাইলার তখনও শত্রু সৈনিকদের মাঝখানে ঘিরে পড়েছিল। এমন সময় হঠাৎ ভারী অস্ত্রে ভরা একটা গাড়ি তার সামনে এসে দাঁড়ায় এবং গাড়ির ভিতরে থাকা সৈনিকরা মেশিন গান দিয়ে টাইলারের দিকে লাগাতার গুলি ছাড়তে থাকে। আপাতত সে একটা সবজি বাজারে আশ্রয় নেয় ঠিকই, কিন্তু একটু পরেই সৈনিকরা তাকে চারদিক থেকে খুঁজতে শুরু করে। এই মুহূর্তে টাইলার বুদ্ধিমত্তার সাথে একটা গ্রেনাইড ছুড়ে দেয়, ফলে বিস্ফোরণের তীব্র আলোয় তারা কিছুই দেখতে পারে না। এই সুযোগে সে শত্রুদের উপর পাল্টা হামলা করে। এদিকে সাজু প্রায় চারিদিক থেকে চাপা পড়ে যাচ্ছিল, কিন্তু ঠিক সে সময় হঠাৎ টাইলারের বস নিকোল সেখানে এসে হাজির হয় এবং গাড়ি থেকে আরপিজি বের করে সরাসরি আকাশে টগল দিতে থাকা হেলিকপ্টারের দিকে ছুড়ে দেয়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই হেলিকপ্টারটি আগুনে জ্বলতে জ্বলতে নিচে ভেঙে পড়ে। অন্যদিকে টাইলারও তখন দ্বিতীয় ব্যারিকেডের কাছে পৌঁছে যায় এবং সেখানে পৌঁছেই নিখুঁত নিশানায় ব্রিজের উপরে থাকা সৈনিকদের একের পর এক গুলি করতে শুরু করে। অন্যদিকে সাজু তখন ব্রিজের মাঝখানে পুরোপুরি আটকে পড়েছিল। সে এক হাতেই লড়াই চালিয়ে যেতে থাকে, কিন্তু ঠিক পরের মুহূর্তেই দূর থেকে ছোড়া এক স্নাইপারের গুলি সোজা তার মাথায় এসে লাগে, আর সেখানেই সে চিরদিনের মতো শান্ত হয়ে যায়। এদিকে ওবি এখন সম্পূর্ণ একা। সে ধীরে ধীরে ব্রিজের দিকে এগোতে থাকে আর আশেপাশে কাউকে দেখলেই দ্রুত কোনো গাড়ির নিচে লুকিয়ে পড়ে। অন্যদিকে টাইলারকে সাহায্য করতে একটা হেলিকপ্টার সেখানে আসে, কিন্তু হেলিকপ্টারটি পৌঁছানোর আগেই দূরে অবস্থান নেওয়া কর্নেল হঠাৎ গুলি চালিয়ে দেয় এবং গুলিটা সরাসরি কো পাইলটকে গিয়ে লাগে এবং সে ঘটনাস্থলেই মারা যায়। পরিস্থিতি বিপজ্জনক বুঝে পাইলট হেলিকপ্টার নামার পরিবর্তে দ্রুত সেটাকে ঘুরিয়ে নিরাপদ দূরে সরিয়ে নিতে থাকে। এরই মধ্যে কর্নেল নিকোলের দলের আরো কয়েকজন সদস্যকে গুলি করে ফেলে। এটা দেখেই নিকোল দ্রুত মাটিতে শুয়ে পড়ে এবং গাড়ির আড়াল নিয়ে স্নাইপারের অবস্থান খুঁজতে শুরু করে। তবে গুলি ছোড়ার পরই কর্নেল নিজের অবস্থান পুরোপুরি বদলে ফেলে, তাই কোথায় সে লুকিয়ে আছে সেটা আর বোঝা যাচ্ছিল না। এদিকে টাইলার যখনই ব্রিজের মাঝখানে পৌঁছায় তখনই সেই স্নাইপার তার দিকেও নিশানা তাক করে, সেটা সে বুঝতেই পারে না। এরপর সে খোলা জায়গায় পৌঁছাতেই দূরে ওত পেতে থাকা কর্নেল মুহূর্তের মধ্যেই গুলি চালিয়ে দেয় এবং গুলিটা এসে লাগায় সে সঙ্গে সঙ্গে মাটিতে লুটে পড়ে, কিন্তু সে পুরোপুরি মারা যায় না। তাই নিশ্চিতভাবে শেষ করার জন্য কর্নেল দ্বিতীয়বার নিশানা তাক করে। এরপর যেই না সে ট্রিগার চাপবে ঠিক সেই মুহূর্তেই নিকোল তার অবস্থান খুঁজে বের করে এবং দ্বিতীয় গুলি ছোড়ার আগেই নিকোল গুলি করে দেয়। এদিকে টাইলার যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছিল ঠিক সে সময় ওবি দৌড়ে তার সামনে এসে দাঁড়ায় এবং রক্তাক্ত অবস্থায় তাকে দেখে ওবির চোখে জল চলে আসে, কারণ এখন তার নজরে সে কেবল বডিগার্ড ছিল না, সে যেন তার বাবার মতো হয়ে উঠেছিল। এখন টাইলারই ছিল তার একমাত্র ভরসা।
কিন্তু টাইলার জানতো এটা আবেগে ভিজে যাওয়ার সময় নয়। সে তীব্র যন্ত্রণা সহ্য করে অবিকে বলে, নিজের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে এই ব্রিজ তোমাকে পার হতেই হবে। অবি এবার ব্রিজের দিকে দৌড়াতে শুরু করে। অন্যদিকে টাইলার নিজের বাকি শক্তিটুকু জোগাড় করে আবার দাঁড়িয়ে পড়ে যাতে অবি পালানোর সুযোগ পায়। এভাবেই একসময় মনে হচ্ছিল যে তারা হয়তো সত্যি বেঁচে যাবে, এমনকি নিকোলের মুখেও স্বস্তির শ্বাস ফুটে উঠেছিল। কিন্তু পরের মুহূর্তেই যা ঘটলো তার জন্য কেউই প্রস্তুত ছিল না। হঠাৎ একটা গুলি ছুটে আসে এবং সেটা টাইলারকে এসে লাগে। সবাই অবাক হয়ে যায়, কারণ যে গুলি চালিয়েছে সে আর কেউ নয়, সেই ছোট ছেলেটা যাকে টাইলার আগে বাঁচিয়েছিল। রাগে নিকোল সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালায়, তবে সুযোগ বুঝে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টাইলার টলতে টলতে ব্রিজের কিনারায় গিয়ে পৌঁছায়। তার আঘাতগুলো তখন মারাত্মক হয়ে উঠেছিল আর ধীরে ধীরে শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে যাচ্ছিল। চারপাশ এখন তার কাছে ঝাপসা হয়ে যেতে শুরু করে। ঠিক তখনই সে নিজের মৃত ছেলের মুখ দেখতে পায়, যাকে সে হাজার চেষ্টা করেও বাঁচাতে পারেনি। টাইলারের এই অবস্থা দেখে অবি আর নিজেকে ধরে রাখতে পারে না, তার দিকে ছুটে যায় ঠিকই, কিন্তু সে পৌঁছানোর আগেই টাইলার সোজা নদীর মধ্যে পড়ে যায়। এই ঘটনার পর গল্পটা 8 মাস সামনে এগিয়ে যায়, যেখানে দেখা যায় অভি আবার স্বাভাবিকভাবে স্কুল যেতে শুরু করেছে। এর পাশাপাশি একটা মেলার দৃশ্য দেখানো হয়, যেখানে উপস্থিত থাকে আমির আসিফ। তবে সে জানতো না সেই মেলাতেই গোপনে ঢুকেছিল টাইলারের বস নিকোল। নিকোল সেখানে ওত পেতে অপেক্ষা করতে থাকে, আর যেই না আসিফ বাথরুমে ঢুকে অমনি নিকোল সেখানে ঢুকে পড়ে এবং এক মুহূর্ত দেরি না করে তাকে সেখানেই হত্যা করে ফেলে।